নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব অলংকারের 16 নম্বর পর্বটি। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের বিষয়বস্তু। তোমরা যারা আগের ক্লাসটি করেছো তারা সকলেই জানো যে উপমা অলংকারকে 4টে শ্রেণীতে বা বিভাগে ভাগ করা যায়। কয়ে পূর্ণোপমা, ক্ষয়ে লুপ্তোপমা, গয়ে মালোপমা এবং ঘয়ে স্বর্ণোপমা। এর মধ্যে আজকে আমরা এর প্রথম বিভাগ অর্থাৎ কয়ে পূর্ণোপমা এটি আলোচনা করব। তো চলো সরাসরি আলোচনায় চলে যাই। লক্ষ্য করো, উপমা অলংকারের প্রথম বিভাগ কয়ে পূর্ণোপমা। তো প্রথমেই আমরা দেখে নেব পূর্ণোপমা কাকে বলে বা পূর্ণোপমার সংজ্ঞা। যে উপমা অলংকারে উপমার সবকটি অঙ্গ অর্থাৎ উপমেয়, উপমান, সাধারণ ধর্ম এবং সাদৃশ্যবাচক শব্দ এই 4টি অঙ্গই বিদ্যমান থাকে তাকে পূর্ণোপমা অলংকার বলা হয়। তোমরা সকলেই জানো যে উপমার 4টি অঙ্গ: উপমেয়, উপমান, সাধারণ ধর্ম এবং সাদৃশ্যবাচক শব্দ। তাহলে দেখো, সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে উপমা অলংকারে উপমার সবকটি অঙ্গ অর্থাৎ উপমেয়, উপমান, সাধারণ ধর্ম এবং সাদৃশ্যবাচক শব্দ এই 4টি অঙ্গই বিদ্যমান থাকে বা বর্তমান থাকে তাকে আমরা বলছি পূর্ণোপমা অলংকার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো পূর্ণোপমা অলংকারের একটি উদাহরণ দেখে নিই, তাহলে বিষয়টা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। এখানে দেখো 1 নম্বর উদাহরণে আমি লিখেছি, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। কবিতার লাইনটি কবি জীবনানন্দ দাশের লেখা। এখানে দেখো বলা আছে যে নদীর জলটি কেমন না লাল। কিসের মতো লাল? মচকা ফুলের পাপড়ির মতো। তাহলে এখানে উপমেয় কি? নদীর জল। উপমান মচকা ফুলের পাপড়ি। সাধারণ ধর্ম হচ্ছে লাল এবং সাদৃশ্যবাচক শব্দ হচ্ছে মতো। এটিকে আমি লিখেছি এভাবে, দেখো এখানে উপমেয় নদীর জল, উপমান মচকা ফুলের পাপড়ি, সাধারণ ধর্ম হচ্ছে লাল, সাদৃশ্যবাচক শব্দ হচ্ছে মতো। এরপর দেখো এখানে উপমার 4টি অঙ্গই বিদ্যমান, তাই এটি পূর্ণোপমা অলংকারের উদাহরণ। যেহেতু এখানে উপমার 4টি অঙ্গই বর্তমান আছে তাই এটি পূর্ণোপমা অলংকারের উদাহরণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে দেখো পূর্ণোপমা অলংকারের আরো কয়েকটি উদাহরণ আমি লিখেছি। 2 নম্বরে রয়েছে, কানুর প্রীতি চন্দনের রীতি ঘষিতে সৌরভময়। এই কবিতার লাইনটি চণ্ডীদাসের লেখা। অর্থাৎ কানুর প্রীতি বা কৃষ্ণের প্রীতি হলো চন্দনের মতো ঘষিতে সৌরভময়, অর্থাৎ ঘষিলে তা সৌরভ ছড়ায়। তাহলে এখানে উপমেয় কি? কানুর প্রীতি। উপমান হলো চন্দন, সাধারণ ধর্ম হচ্ছে সৌরভময় এবং সাদৃশ্যবাচক শব্দ এখানে বর্তমান আছে রীতি। রীতি অর্থাৎ মতো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটিকে তোমরা নিজেরাই ব্যাখ্যা করে লিখো। এরপর চলে এসো 3 নম্বর উদাহরণে। এখানে লিখেছি আমি, অনল সমান পড়ে চৈত্যের খরা। এই কবিতার লাইনটি কবি কঙ্কনের লেখা। কবি কঙ্কন একটি উপাধি। তোমরা কমেন্ট করে জানাও যে এটি কোন কবির উপাধি। যে সঠিক উত্তর দেবে তার কমেন্টটিকে আমি পিন করে দেবো যাতে সকলেই বুঝতে পারে। এরপর চলে এসো এই কবিতার লাইনের অর্থতে। অর্থাৎ অনল অর্থাৎ হলো আগুন। আগুনের সমান পড়ে চৈত্যের খরা, অর্থাৎ চৈত্র মাসের খরা। তাহলে এখানে উপমেয় কোনটি? চৈত্যের খরা। উপমান হলো অনল, সাধারণ ধর্ম হচ্ছে পড়ে এবং সাদৃশ্যবাচক শব্দ এখানে সমান। তো আশা করি তোমরা এই দুটি উদাহরণই বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে দেখো পূর্ণোপমা অলংকারের আরো একটি উদাহরণ আমি আলোচনা করেছি এবং পরীক্ষায় অলংকার নির্ণয়ের সময় কিভাবে লিখতে হয় সেটিও তোমাদের লিখে দেখিয়েছি। তো চলো দেখে নিই। 4 নম্বর উদাহরণে আমি লিখেছি, তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। কবিতার লাইনটি জীবনানন্দ দাশের লেখা। এখানে দেখো তোমার কান্নার সুরে এই অংশের মধ্যে কিন্তু কোনো অলংকার নেই, তাই এটিকে আমরা বাদ দিয়ে দেব। আমরা নজর রাখবো বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। এটিতে আমরা কিন্তু ভালোভাবে দেখবো যে এখানে অলংকার কিভাবে লুকিয়ে আছে। এখানে দেখো বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। তাহলে এখানে উপমেয় হচ্ছে চোখ, বা তোমরা লিখতে পারো তার চোখ। উপমান হচ্ছে বেতের ফল। সাধারণ ধর্ম হচ্ছে ম্লান এবং সাদৃশ্যবাচক শব্দ আছে এখানে মতো। তো চলো এরপর আমরা এর ব্যাখ্যাটি দেখে নিই। ব্যাখ্যা অংশে এখানে আমি লিখেছি, দেখো আলোচ্য কাব্যাংশে উপমেয় চোখকে অসম বস্তু বেতের ফলের সঙ্গে তুলনা করা হয়েছে। বেতের ফল যেমন ম্লান, তার চোখও তেমনই ম্লান। এখানে দুটি বিজাতীয় বস্তুর মধ্যে ম্লানের দিক দিয়ে মিল খোঁজা হয়েছে।
মত শব্দটির মধ্য দিয়ে সেই মিল দেখানো হয়েছে। তো চলো এরপর আমরা এই সিদ্ধান্তটি পরের অংশে দেখে নিই। এখানে দেখো সিদ্ধান্ত লেখা আছে। আগের ব্যাখ্যা থেকে আমরা যে সিদ্ধান্ততে উপনীত হতে পারি সেটি আমি এখানে লিখেছি। এখানে দুটি বিজাতীয় বস্তু সাদৃশ্য কল্পিত হয় এবং উপমার চারটি অঙ্গই বিদ্যমান থাকায় এটি পূর্ণোপমা অলঙ্কারের উদাহরণ। এভাবেই কিন্তু পরীক্ষায় অলঙ্কার নির্ণয় সময় লিখতে হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পূর্ণোপমা অলঙ্কারের সমস্তটি। এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে করতে পারো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা করছি পরের ভিডিওতে এর পরের পর্বগুলি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো। টাটা।